ঘটনাটি পাঠিয়েছেন পুরোপুরি তার মতো থাকি, রেডিও কিন্তু পাচ্ছি না। কেমন জানি মনে ভয় জড়ো হতে থাকলো। এমন সময় পেছনে বাহিরে বিড়ালের ডাক শুনতে পেলাম। চলন্ত ট্রেনে বিড়াল আসবে কিভাবে? তারপর ভয় আরো বেড়ে গেল। অনেক সাহস নিয়ে একটু তাকিয়ে দেখি সেটি স্বাভাবিক বিড়ালের চেয়ে অনেক বড়। কি করবো বুঝতে পারছিলাম না। মোবাইলটা বের করে ট্রেনের ড্রাইভারকে ফোন দেওয়ার জন্য বের করলাম মোবাইলটা। জানি ফোন দিয়ে কিছুই হবে না, কিন্তু অবাকই হলাম ফোন বন্ধ দেখে। এদিকে বিড়ালের ভয়ঙ্কর শব্দ আমাকে পাগল করে তুলছে। আচমকা দেখি জানালার বাইরে আমার রেডিও বাজছে। কি যেন সেটা ধরে চলন্ত ট্রেনের বাতাসে ভাসছে। রেডিও ছাড়া দেখতে পাচ্ছিলাম না কাউকে, কিন্তু রেডিওটি ভাসছে। মনে মনে দোয়া পড়তে থাকি, আর কখন আলো দেখবো সেটাই ভাবতে থাকি। সময় যেন স্থির হয়ে আছে। অনেক চেষ্টা করছিলাম নিজেকে স্বাভাবিক করতে। এবার অনেকগুলো বিড়ালের ডাক শুনতে পাচ্ছি। আমি ভয়ে বগির রুমের এক কোনায় জড়ো হয়ে বসে আছি। খুব জোরে কে যেন ট্রেনের বগিতে থাবা দিচ্ছে। বাইরে বিকট শব্দ হচ্ছে, অনেকগুলো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। বাইরের দিকে ঘাড় ঘোরাতেই চাঁদের হালকা আলোয় দেখি অনেকগুলো বিড়াল আমার দিকে এগিয়ে আসছে। সেগুলো মুখ দিয়ে চিৎকার বের হয় না। বড় একটা বিড়াল আমার সামনে এসে চিৎকার করছে। আমি উঠে দাঁড়াতে চাচ্ছি, কিন্তু পারছি না। অনুভব করি আমার গায়ে লোমশ হাতের ছোঁয়া। আবার ঘাড় সোজা করতে দেখি শুধু দাঁতের পাটি আর চুল ছাড়া কিছুই নেই, এমন একটি সাদা কালো ছায়ার মতো। আনমনা হয়ে সে হাত আমি ধরে ফেলি। সাথে সাথে প্রচন্ড জোরে একটা চড় আমার গালে অনুভব করি। আমি জ্ঞান হারাই। এরপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন দেখি নোয়াপাড়া স্টেশনের লোকেরা আমার মাথায় পানি ঢালছে। আমার বাম কানে এখনো আমি কম শুনি, আর রেডিও, মোবাইল, লাইট কিছুই খুঁজে পাইনি। এরপর থেকে আর রাতে একটা ডিউটি করিনি। তবে সেই জায়গা দিয়ে তিনিও ট্রেনে গেলে এখনো ভয় লাগে। এই ছিল ঘটনা, এবং ঘটনা যদি ভালো লাগে তাহলে তিনি বলেছেন যে তিনি আরো ঘটনা শোনাবেন এবং তাকে কল করেও এখানে আনা সম্ভব। আমরা আশা করছি যে কোনো একদিন সত্যি সত্যি তিনি আমাদের এখানে এসে উপস্থিত হবেন এবং তার বাকি ঘটনাগুলো আমাদের শোনাবেন। যাই হোক, এই তো ছিল ঘটনা। এবং আজকের এই এপিসোডটি আমি সাধারণত এরকম হয় না যে কখনো বলি যে হ্যাঁ, শুরুতেই বলে ফেলি যে হ্যাঁ আজকের এপিসোডটি ভালো হবে। আমি আজকে মোটামুটি একরকম নিশ্চিত যে আজকের এপিসোডটি ভালো হবে, কারণ আমি আজকে প্রতিদিনের মতো আজকে ঘটনা শুনছিলাম, এবং ঘটনা শোনার পরে হঠাৎ করে আমি ফিল করলাম, আমি জাস্ট ওয়াশরুমে গিয়েছিলাম এবং ওয়াশরুমে ফিল করলাম যে আমার পেছনে আমি আয়নার দিকে তাকাতে সাহস পাইনি। আমার মনে হচ্ছে যে আমি কিছু দেখিনি, সুতরাং আপনাদের ভয় হয়তো লাগবে না, কিন্তু জিনিসটা পুরোপুরি আমি অনুভব করেছি। আমার মনে হচ্ছিল যে জাস্ট আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে হয়তো আমার কাঁধে কেউ হাত দেবে। আমি পেছনে ঘুরে তাকিয়েও দেখিনি, এবং তাকিয়ে দেখলে আসলে কিছু দেখতে পেতাম কিনা তাও জানি না, কিন্তু আমার এই ঘটনাগুলো শোনার পরে এরকম একটা অনুভূতি হয়েছিল। এবং আজকে যে ঘটনাগুলো আপনারা কিছুক্ষণ পরেই শুনবেন, সেই ঘটনা শোনার পরে কিছুক্ষণ আগের এটা ঘটনা, জাস্ট কিছুক্ষণ আগে ঘটেছে, এবং আমার মনে হচ্ছিল যে আমার পেছনে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ঘুরলে কাউকে দেখতে পাবো। কখন আমরা ভয় পাই যখন আমরা ঘাড় ঘুরিয়ে যখন পেছনের দিকে তাকাবো এবং তাকিয়ে দেখবো যে অপরিচিত কেউ, যাকে আমি কখনো চিনি না এবং যে কোনোভাবেই এখানে যার থাকার কথা ছিল না, সেদিকে সে উপস্থিত হয়। আমি জানি না যে আজকের এই ঘটনা শোনার পরে আপনাদের কারো এরকম হবে কিনা, এবং আপনারাও কেউ আবারও মানে ঘরের মাঝখানে বা সিঁড়িতে উঠে বা ওয়াশরুমে গিয়ে এরকম কোনো কিছু ফিল করবেন কিনা, আই ডোন্ট নো। বাট আমি প্রচন্ড ভয় পেয়েছি জাস্ট একটু আগে, এবং এটা অনেকদিন পর আমার সাথে হলো। আমি জাস্ট পেছনে না তাকিয়ে চুপচাপ চলে এসেছি, এবং মানে আমি জানি না যে এটা কিভাবে ব্যাখ্যা করব, ভয়ের কতটা মাত্রা হতে পারে। এটা আপনারা হয়তো নিজেরা যদি কোনোদিন ফিল না করেন তাহলে বুঝতে পারবেন না। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাবো, এবং যদি আপনাদের এই ঘটনাগুলো শোনার পরে আপনাদের মধ্যেও এরকম কোনো ফিলিং তৈরি হয় তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমি বলি সব সময় যে আমাদের এখানে মাঝে মাঝে আসে আলিফ, এবং সে চমৎকার ঘটনা বলেন, এবং তিনি বিভিন্ন জায়গা থেকে তিনি ঘটনা কালেক্ট করেন। তার নিজের জীবনেও অনেক ঘটনা ঘটেছে। তো আমি আলিফকে প্রথমে বলবো যে তার ঘটনাটা সবার সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। এডি সার্ভারের সকল প্লেয়ার, সিএসএস প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। অনেকেই শুনছে আজকের বুথ এফএম। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, চলে যাই আমার ঘটনায়।
যে ডোমটার ঘটনা লাস্টবার এসে বলেছিলাম তার সাথে আমি আবার কানেক্ট করি এবং অনেক জোরাজোরি করেছি ভূত এফএম নিয়ে আসবার জন্য, বাট তিনি আসেননি আমার সাথে। তারই আরেকটি ঘটনা, প্রিকুয়েল বলতে পারেন, সেটি বলছি। তো 12 বছর আগে চলে যাই। 12 বছর আগে তিনি ভোলা জেলায় কোনো একটা থানার আন্ডারে কাজ করতেন। তো যেহেতু তার গ্রামের বাড়ি পটুয়াখালী, তো ভোলা জেলায় গিয়ে সেখানে নর্মাল একটা বাসায় সে লজিং নেয় আর কি থাকার জন্য। তার সাথে মানে ওই বাড়িওয়ালার কথা হয়। বাড়িটা ধরনটা এরকম যে 4টা ঘর, 4 কোণা, পেছনে একটু সামনে গেলেই একটা শ্মশান ঘাট আছে। তো এগুলি উনি এত কিছু খেয়াল করেননি। বাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট হয়, ওকে সে 3 মাসের জন্য এখানে থাকবেন। প্রথমে 3 মাস, পরে যদি সে থাকতে চায় সে টাইম বাড়ে থাকতে পারে। তো সে নর্মালি তার মানে সবকিছু গোছগাছ করে 3 দিন পর তার কাজে যায়। কাজে যাওয়ার পরে আরেকটি কথা বলে রাখি, তার সাথে আরেকজন ছেলে থাকতো। ছেলেটি একটু হুজুর ধরনের এবং সে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। যেহেতু এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাহলে একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে কোনো এইচএসসি পরীক্ষার্থী থাকলে তারা ওই জায়গা একটু দূর হলে ওই জায়গায় লজিং নেয় যে এখানে থেকে পরীক্ষা দেবে। তো ওই ছেলেটা তার সাথে আছে। তো সে ওই জায়গা থেকে নর্মালি গিয়ে কাজের জায়গায় যায় এবং শুনতে পায় যে একটি ডেড বডি এসছে এবং তাকে যা বলা হয় যে ডেড বডিটা কালকে তোমাকে দেওয়া হবে এবং কালকেই ডেড বডিটা তোমার প্রসেস করতে হবে। কখন আসবে? মাগরিবের ওয়াক্তে আসবে। ঠিক আছে, মাগরিবের ওয়াক্তে আমি থাকবো। সব ধরনের মানে গভর্নমেন্টের প্রসিডিউর কমপ্লিট করবার পর সে ডেড বডিটার কাছে যায় পোস্টমর্টম রুমে। যাবার পরে যখন সাদা কাপড়টি সরানোর পরে উনি যেভাবে বললেন ডেড বডিটা দেখতে এরকম ছিল। বডিটার বুকে 4-5টা ভার্টিক্যাল কোপের দাগ, যেহেতু এটা মার্ডার কেস, অনেকগুলো কোপের দাগ এবং আমাদের যে গলাটা অর্ধেক কাটা, মানে আমাদের যে মাথাটা পিছনে ফ্লেক্স ডাউন করা, মানে আপনি যদি দাঁড়া করেন মাথাটা পিছনে হেলে পড়বে, এভাবে কাটা। আর বডির মানে ডেড বডিতে আসার মানে ডেড বডিটা আসছে কবজি ছাড়া, কবজি ছিল না। তো তার নর্মাল প্রসিডিউর কমপ্লিট করে সে স্পেসিমেন কালেক্ট করে, স্পেসিমেন আইসোলেট করে সে তার বাড়ি চলে যায়। তো বাড়ি যেতে যেতে 11:30 বাজে। তো সে নর্মালি ডেড বডিটা কাজ করবার শেষ করার পরে নর্মালি বাড়িতে যে গোসল করে সে একটা ঘুম দেয়। তো সে বললেও যে আমি বাড়িতে যাওয়ার পরে লুঙ্গি নিয়ে ঘাটে যাই এবং ওখানে ঘাটটা ছিল ঘাটলা নাই, মানে ওই যে সিঁড়ি নাই, পুকুরের সিঁড়ি নাই, এটা বাঁশ দিয়ে ব্যবস্থা করা আছে যাতে লোকজন গোসল করতে পারে, মানে কাপড় চোপড় কাচতে পারে আর কি। তো সে নর্মালি গোসল করে এসে বাড়িতে শুয়ে পড়লো এবং শোয়া অবস্থায় দেখলো যে ওই যে ছেলেটা সে পড়াশোনা করছে, যেহেতু তার এইচএসসি এক্সাম, সে পড়াশোনা করছে। সে তার মতো ঘুমিয়ে যায়। গভীর রাত, প্রচন্ড জোরে একটা সাউন্ড আসে এবং একটা মানুষ যদি ঘুমানো থাকে হঠাৎ করে যদি আপনি ডাক দেন দেখবেন আচমকা হয়ে ওঠে। সেই আচমকা শব্দটা শুনে সে আচমকা হয়ে উঠে দৌড়িয়ে গেল, কিরে মানে উঠে গেল। উঠার পরে দেখলো যে আশেপাশে কেউ নাই, মানে যে ছেলেটা থাকার কথা সেও নাই। বাতি জ্বালানোর পরে দেখলো কেউ নাই, দৌড়ে গেল, গিয়ে দেখলো মানে সে ডিসিশন এসে যে ওরই কোনো একটা সমস্যা হতে পারে। সে গিয়ে দেখলো যে পুকুর ঘাটের কাছেই ছেলেটা পড়ে আছে, সেন্সলেস অবস্থায় পড়ে আছে। ছেলেটাকে নিল, সে কোলে কোনোভাবে নিল, উঠানোর পরে ঘরে নিয়ে আসলো এবং ফজরের আজানের পর্যন্ত তাকে নর্মাল করবার চেষ্টা করলো। ছেলেটা যখন নর্মাল হলো, প্রথম কিছুই বলতে চাচ্ছিল না। পরে যখন যেটা বললো তার লোম দাঁড়ানোর মতো অবস্থা। সে শুনলো ঘটনাটা, বললো যে তুমি কি দেখছো, তুমি সেন্সলেস অবস্থায় কেন পড়েছিলা? বলে আঙ্কেল, আমি যখন পুকুর ঘাটে গোসল মানে অজু করছিলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, অজু করতে যাওয়ার পরে আমাকে ধাক্কা দিয়ে কে যেন পুকুরের মাঝখানে ফেলে দিল এবং আমাকে ছুঁড়ে ফেললো এরকম অবস্থা। আমি কোনো মতে সাঁতরে কর্নারে আসতেই আবার একটা ধাক্কা খেলাম এবং আল্লাহর নাম নিয়ে কোনো হতে আমি পুকুরের কাছ মানে পাড়ে যেতেই একটু কষ্ট করে উপরে উঠতেই 3জন লোক দেখি। সে 3জন লোকের 2জনকে আমি ঠিক মতো দেখতে পারিনি, আরেকজনকে আমি দেখি তার বুকের মধ্যে অনেকগুলো কোপের দাগ এবং দাগগুলো জ্বল করছে। আর যে মাথাটা সেটা পিছনের দিকে মানে পিছনের দিকে পড়া, গলা কাটা, পিছনের দিকে মাথাটা পড়া, আর হাতের মধ্যে কোনো কবজি নাই, আমার কাছে তেড়ে আসছে, আমাকে ধরবে এরকম অবস্থা।
এবং বলে মানে ধরে সে মনে হচ্ছে যে মানে আমাকে ধরে আর যেতে দিবে না। আমি ওইটা দেখেই আমি আঙ্কেল ওটা দেখেই পড়ে যাই। সে তখন এটা শুনে মানে বর্ণটা একদম যেভাবে লাশটা কেটেছিল সে ওরকম exactly মতো। ওরকম, হ্যাঁ। এবং ওটা শোনার পরে ওনার জ ড্রপ হওয়া অবস্থা। আজকে তো আমি ডেড বডিটা কাটলাম, তাহলে আজকে এই জিনিসটা ও কিভাবে দেখলো? ও তো আমার সাথে ছিল না। উনি খুবই চিন্তায় পড়ে গেলেন যে এরকম ঘটনা তো মানে ওইটাই তার লাইফের ফার্স্ট এরকম ঘটনা ঘটেছে, যে এরকম তো হওয়ার কথা না। আমি তো মানে কখনো চিন্তা করিনি যে আমি যে জিনিসটা করব বাসায় এসে এই জিনিসটাই একদম আমাকে মানে ওইটার পুরাটা ডিসক্রাইব করবে, সেম জিনিসটা। তো সে খুবই চিন্তায় পড়ে 3 দিন পরে মানে তার নর্মাল কাজে যায়, মানে নর্মাল কাজে যেটা সে করে সেটা করলো, এবং 3 দিন পর আবার তাকে ডাক আসলো, একটা ডেড বডি এসছে। সে বললো ঠিক আছে ডেড বডিটা দিয়ে যাও, এবং সব প্রসিডিউর কমপ্লিট করবার পরে পোস্টমর্টেম যখন করে তখন দেখলো, এবং আগেই বলে রাখি ডেড বডিটার ধরন এরকম যে একটা সুইসাইড কেস। ডেড বডিটা 4 তলার উপর থেকে একটা মেয়ে সুইসাইড করে, এবং করে তো করে নিচে রড ছিল রাখা, আর কিছু রড খাড়া ছিল। তো মাথাটা রডের উপরে পড়ে বলে ব্রেনটা আলাদা হয়ে যায়, বের হয়ে যায়। তো ওনার নর্মালি এরকম মানে কাজ আসে যে ব্রেনটাও কাটতে হবে, মানে ব্রেনটাও বের করতে হবে। তো ওই দিন ব্রেন মানে মাথার অবস্থা পুরো যে বিচ্ছিন্ন অবস্থা ছিল আর কি, থ্যাতলানো অবস্থা, বডিটা থ্যাতলানো। তো সে বডির কাজ করে স্পেসিমেন আলাদা করে তার কাজ শেষ করে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পর ঠিক নর্মালি যেভাবে সে গোসল করে ঠিক সেভাবেই গোসল করে সে বাড়ি গেল, এবং দেখলো যে ছেলেটাও পড়াশোনা শেষ করে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। তো সে জিনিসটা লক্ষ্য করলো যে সে আসলো আর পুকুর ঘাটে যাচ্ছে ছেলেটা, এবং কিছু না বলে সে বলল যে ঠিক আছে যাও, আমি শুয়ে পড়লাম। সে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে, এবং ঘুম আসেনি তার তখন। কিছুক্ষণের মধ্যে আবার সেই সাউন্ড, সেই বিকট আওয়াজ। সে দৌড়ে যায়, এবং যেহেতু আগের বার সে এরকম একটা ইনসিডেন্টের সম্মুখীন হয়েছে, তো সে মনে করছে এবারও হয়তো বা একই জিনিস হতে পারে। ঠিক তাই রাসেল ভাই আমি বলেছি যে সে মানে ওই লোকটাকে নিয়ে বাসায় নিয়ে যায়, ছেলেটাকে নিয়ে নর্মাল করে, এবং তার কাছ থেকে ঠিক সেই ডিসক্রাইব পায় যেটা সে আগের বার পেয়েছিল। জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? বলে আঙ্কেল এবার তো আমি আরো একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম। কি দেখছো তুমি? বলে আমি দেখলাম যে আমার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, এবং তার বডিটা থ্যাতলানো, আমার মানে মাথা থেকে ব্রেনটা মানে মাথা থেকে মাথার উপরে কোনো চুল নাই, কিছু নাই, মাথাটা খোলা। এবং সেটা সে আবারও মিলানোর চেষ্টা করে যে যে ডেড বডিটা একই ব্যাপার, যে ডেড বডিটা সে কেটেছে, যে ডেড বডি সে পোস্টমর্টেম করেছে, সেটারই আবারও একই জিনিস তাকে ওই ছেলেটার কাছ থেকে শুনতে হচ্ছে। সপ্তাহখানেক সে খুবই মানে আসলে কি বলবো এটাকে, খুবই মানে চিন্তা দিশেহারা হয়ে যাচ্ছে যে আমি যে প্রফেশনটা করছি মানে কাজ করছি সেটাই কি আমার এখন বিপদ হয়ে দাঁড়ালো নাকি, বা মানে তার খুবই মানে আশ্চর্য লাগছে যে একটা মানে একটা ঘটনা ঘটছে, আমি কাজ করছি সেটাই বাসায় এসে আরেকজনের কাছ থেকে শুনছি। যেহেতু সে যে কাজটা করে সেটা এমনিতেও একটু ভয়ের, তার হয়তো ভয় লাগে না, কিন্তু সে যখন আরেকজনের কাছ থেকে ব্যাপারটা শুনছে সেটা জানার পর হয়তো ভয় পাওয়ার কথা। এবার মাস 2 পরের ঘটনা। তিনি তার এর মাঝে সে অনেক ডেড বডির কাজ করেছে, বাট ওরকম কিছু হয়নি। হঠাৎ একদিন বাসায় আসলো, বিকেলবেলা মাগরিবের আগে বাসায় আসলো। এসে দেখলো মানে যেটা দেখার জন্য হয়তো তিনি কখনো ওয়েট করেনি, যে ছেলেটা তার সাথে থাকে সেই ছেলেটারই 2 ভাগ হওয়া বডিটা বেডের উপর পড়ে আছে। ও মাই গড, মানে যিনি লজিং থাকেন যারা একসঙ্গে একসাথে দুজন, ওই যে ছেলেটা তার সাথে থাকতো হুজুর ছেলেটা, বারবার ভয় পাচ্ছে তো আর কি। হ্যাঁ, সেই অর্ধেক তার বডি, মেডিকেল টার্মে গ্রয়েন বলি একটু পরে, অর্ধেক কোমর থেকে ভাগ করা, মানে কোমর থেকে উপরের অংশটা আর নিচের অংশটা আলাদা করা। এবং সেটা দেখে সে দরজা ধরে পড়ে যায়, এবং ওই ডেড বডি মানে ওই ছেলেটাকে টাচ করবার আগে সে বাড়ির লোকজনকে ডাক দেওয়ার জন্য দৌড়ে পালায়, এবং সে ওই আশেপাশে যেসব ঘর বাড়ির লোকজন ছিল তাদেরকে ডাকে, বলে প্লিজ আসেন, আমার সাথে যে ছেলেটা থাকে সেই ছেলেটা কিভাবে মানে ছেলেটা মারা গেছে, সেই ছেলেটা মানে পড়ে আছে, লাশ পড়ে আছে আমার রুমে। সে লোকজন নিয়ে আসে, লোকজন তো জানে না তার সাথে যে একজন লজিং থাকে, কিন্তু সে যখন বাড়িওয়ালার কাছে গেল, বাড়িওয়ালাকে বললো যে চলেন তাড়াতাড়ি, আমার সাথে যে লজিং মানে আছে ছেলেটা ও পড়ে আছে ঘরের ভিতরে, তাড়াতাড়ি আসেন। তো মজার বিষয় আসল ভাই,
বাড়িওয়ালা বলে কোন লজিং? সে বলে আমার সাথে যে ছেলে থাকতো, ওই যে হুজুর ছেলেটা, ও তো আমার সাথে থাকতো, তাড়াতাড়ি চলেন, ওর ওই রক্ত বেরোচ্ছে বডি থেকে। বলে কোন ছেলেটা? রুমে তো আপনি একা থাকতেন। সে খুবই ভয় পেয়ে যায়, বলে না আপনি আসেন, আপনি দেখেন, দেখে যান। 50-60 জন লোক নিয়ে সে যখন ঘরের ভেতরে যায়, কিছুই দেখে না, তার মানে সে একাই থাকতো এবং একাই থাকতো। সেই যে ছেলেটা প্রতিবার ভয় পেত এবং যার সাথে সে মনে করতো যে এতদিন ধরে লজিং এ একসঙ্গে আছে, সে কেউই না, সেরকম কোনো সেরকম অস্তিত্ব কোনো ছিল না। অবস্থায় ও মানে কোনো অস্তিত্বই পাচ্ছে না। ইভেন যে ছেলেটা টেবিলে পড়াশোনা করতো, যে আমি নিজে শুনি নিজেই ভয় পেয়ে যাই আসল ভাই। হ্যাঁ, আমি সেটাই বললাম যে আজকে অনেককে বলছিলাম যে ঘটনা শোনার পরে আমার যেটা হচ্ছে যে আমি নিজে একা মুভ করতে ভয় পাচ্ছিলাম। মানে এটা খুব রেয়ার, মানে যে এরকম ধরনের ভয় পাবো বা এরকম কিছু। আমি জানি না যারা শুনছেন তারা কেমন লাগছে তাদের কাছে, যে দীর্ঘদিন ধরে আপনারা হয়তো অনেকে এরকম মেসে থাকেন, অনেকে হয়তো হোস্টেলে থাকেন, অনেকে হয়তো মানে এরকম হয় যে আমি যে বাড়ি থাকি, বাড়িতে হয়তো আমি একা একটা বাসায় থাকতাম, আমার সঙ্গে একটা বন্ধু এসে থাকে, সেটাই, বা কোনো একটা পরিচিত কেউ এসে থাকে, বা ক্লাসমেট। ক্লাসমেট। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তার হয়তো আসলে কোনো অস্তিত্বই নাই। মানে এটা এটা ভাবা যায় না আসলে। সেটাই। আপনার পাশে একজন আছে, সে কি আদৌ আছে কিনা, হুম। সেটাই তো অনেক সময় না, আমার কাছে এই খুব কোশ্চেন হয়ে দাঁড়ায়। অবাক লেগেছে যে ভদ্রলোক এতদিন পর্যন্ত বুঝতেই পারেনি এত কিছু। মানে প্রতিবার একজন, মানে তিনি যা লাশ কাটছেন, যে সমস্ত লাশ নিয়ে তিনি কাজ করছেন, বাসায় এসে দেখা যাচ্ছে যে তার সাথে লজিং এ থাকে যে ছেলেটা, সেই ছেলেটা সেই রকমই লাশ বা সেরকমই কিছু একটা দ্বারা ভয় পাচ্ছে। সেটাই। এবং একটা সময় যখন দেখলেন যে সেই ছেলেটির দ্বিখণ্ডিত লাশ, কোমর থেকে ওপরের অংশ আলাদা আর করা। পায়ের অংশটা আলাদা করা, তারপরে সবাইকে ডাক দিয়ে জানা গেল যে সেরকম কোনো ছেলেই তার সঙ্গে থাকে না। হ্যাঁ, তো আপনার সবাই এসে ঘরের মধ্যে দেখলো কোথায়, কিছুই তো না। ইভেন যে ছেলেটা যে পড়াশোনা করতো, ওর এইচএসসি এক্সাম চলছিল, ও বলেছে যে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে। ছেলেটার বই খাতা সব টেবিলে সাজানো থাকতো, কিন্তু ঘরে এসে দেখে এগুলো কিছুই নাই, টেবিলও নাই, খালি দুটো খাট, আলমিরা আর কাপড় রাখার একটা জায়গা আছে। আলিফ, হতে পারে এটা হ্যালুসিনেশন, হতে পারে যে হতে পারে। হ্যাঁ, মানে পুরোপুরি জিনিসটা হয়তো কল্পনার, কিন্তু মানে ভদ্রলোক যে ভয় পেয়েছিলেন, এটা যদি কেউ, আমরা যদি কল্পনাতেও যদি এরকম কোনো কিছু দেখে থাকি বা এরকম কোনো এক্সপেরিয়েন্স করে থাকি, তাহলে তার মানে কোন লেভেলে ভয় মানে পাবো আমরা, মানে কল্পনারও বাইরে অ্যাকচুয়ালি। মানে এটা। তো আমি বলি রাসেল ভাই, তো সে খুবই ভয় পায় এবং এমনিতেই সে একটু আপনার কষ্টে ভুগছে, চিন্তায় ভুগছে। আমার প্রফেশনে এরকম সমস্যা। সে যখন ওই ছেলেটার লাশ দেখলো, এতদিন একসাথে ছিল, প্রথমে একটা মানে একটা ধাক্কা লাগলো, ওই ছেলেটা মারা গেছে। যখন লোকজন নিয়ে আসলো, ছেলেটাই নাই, তখন তার কেমন লাগবে? মানে তখন বডির সাথে অ্যাটাচ ছিল না। এটার পরে তিনি তার কাজ কমপ্লিট করে, যেহেতু করার কথা, কাজ কমপ্লিট করার পর জানতে পারে যে 1 মাইল দূরে, ওই বাড়ির যে বাড়িতে সে থাকে 1 মাইল দূরে এই ছেলেটার মানে বাড়ি ছিল। সেখান থেকে লাস্ট ডেড বডিটা এখানে আসে এবং পরে সে হুজুরের কাছে, সেই হুজুর মানুষটার কাছে যায় এবং সে জানতে পারে যে আসলে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে সে একটু মানে নামাজ থেকে দূরে থাকতো, তাকে নামাজে নিয়ে আসার জন্য একটা জিন কাজ করে আর কি। তাকে বলে যে তুমি নামাজ পড়ো, এসে এই জিনিসটা বোঝানোর জন্য যে তুমি যা করছো ভুলে যাও না, নামাজ পড়ো। এবং যে জিনটা কাজ করেছে তার পেছনে যে ভয় দেখিয়েছিল তাকে, তাকে সেই জিনটা একটা ভালো জিন, নামাজি জিন ছিল। বলেছিলাম একটা হুজুর ছেলে, যে ছেলেটা আসছে, ছেলেটা যে ডেড বডিটা আসছে সেটা হুজুরের ডেড বডি, হুজুর টাইপের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম।